গল্প স্বল্পের আজকের এপিসোডে আপনারা শুনবেন সোনালী বাসুর লেখা অশরীরী। চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমনই দেশ বিদেশের নানা গল্প শোনার জন্য। শুরু হচ্ছে আজকের আমাদের নিবেদন অশরীরী। স্যার, এই নিন চাবি। সুব্রত চাবির গোছা এগিয়ে দিল। চাবি নিয়ে রাজশেখর বললেন, আচ্ছা, তুমি ছাড়া এ বাড়িতে আর কে কে আছে এই কাজ করার দেখাশোনার জন্য? আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। চম্পা আর গৌর এই বাড়িতে ঝেড়ে পুছে দিয়ে রাখে। যারা পিকনিকে আসে চম্পা তাদের জন্য রান্না করে দেয়। তবে রাতে কেউ থাকে না, তো আমরাও কেউ রাতে থাকি না। সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি অবশ্য খুব একটা দূরে নয়। এই যে বাড়ির বাউন্ডারির ঠিক বাইরে কিছু ঘর আছে, সেখানেই থাকি। আসলে যিনি বাড়ির প্রথম মালিক ছিলেন তিনিই এই ব্যবস্থা করেছিলেন। ঠিক আছে। তোমাকে ডাকলে পাওয়া যাবে, তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ স্যার, ওই যে ঘরে আপনারা শোবেন সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন। সেটা টানলে আমার ঘরের ঘন্টা বেজে উঠবে। আমি জানতে পারবো আপনারা আমায় ডাকছেন। তুমি তো আমাকে সেই আদ্যিকালের গল্প শোনাচ্ছ। তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে? হ্যাঁ স্যার, আছে। তবে বুঝতেই তো পারছেন, গ্রামাঞ্চল, সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না। ও, ঠিক আছে। তা তুমি কি এখনই চলে যাবে? তা কেন স্যার, আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘন্টাখানেক পরে এসে পৌঁছে দিব। রাজ ওর বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বলল, কি হে, রাতে কি খাবে? এরকম ব্যাপার জানলে খাবার কিনেই নিয়ে আসতাম আসার পথে। অনি বলল, আরে অত চিন্তা কিসের, ও তো বলছে রান্না করিয়ে দিয়ে যাবে। তাহলে বল কি খাবি? বেশি আর কি, লুচি আর পাঁঠার কষা মাংস, আর একটু গা গরম করার পানীয়। তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল, কি হে, হবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এসো। আমরাও একটু ঘুরে দেখি বাড়িটা কেমন, আর যে ঘরে শোবো তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছো তোমরা। সুব্রত চলে যাওয়ার পর রাজ আর অনি ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায়। পুরনো দিনের জমিদার বাড়ি গঙ্গার পাড়ে। এককালে নাকি জমিদাররা এখানে থাকতো। তারপর কোনো এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে সপরিবারে চলে যান। তারপর থেকে বাড়িটা পড়েছিল। কয়েক পুরুষ পর এক ছেলে, যে বর্তমানে বাড়ির মালিক, বাড়িটা ভাড়া দিয়েছেন পিকনিক করার জন্য। এত বড় বাড়ি দেখাশোনা করার জন্য প্রচুর খরচ। বাড়ি ভাড়া দিলে কিছু তো টাকা ওঠে, তাই এই ব্যবস্থা। বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে উপস্থিত হয়েছে। ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজনে। বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র সাফেন বিছানা পাতা, তার পাশে বালিশ কোলবালিশ সব আছে। ঝাড়বাতিটা জ্বলছে। এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাখার সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু করলো। ওরা ঘর লাগোয়া বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে এলো। রাজ দোতলায় লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন। তারপর হাত দিয়ে দরজার ছিটকিনি খুললেন, কিন্তু দরজা খুলল না। বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে। অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে। ততক্ষণে বাথরুম থেকে অনিও বেরিয়ে এসেছে। বলল, রাজ, তোমার জন্য একদিনের জন্য হলেও নিজেকে কেমন জানি জমিদার বাড়ির সদস্য বলে মনে হচ্ছে। রাজ হাসলে, তবে বল, তুই তো ভাই আসতে চাচ্ছিলিস না? তখন কি আর বুঝেছি এত সুখ কপালে নাচছে? হঠাৎ দরজায় উপস্থিত হলো সুব্রত। বলল, হ্যাঁ স্যার, এই যে আপনাদের খাবার নিয়ে এসেছি। নিচে ডাইনিং এ খাবেন না এখানে দিয়ে যাব? নিচেই চলো, বিছানায় বসে কি আর খাওয়া দাওয়া যায়? চলুন। বলেই সুব্রত চোখ পড়ল বারান্দার দিকে খোলা দরজার ওপর। বলল, এটাকে খুলল? রাজ উত্তর দিল, আমি, ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে। সুব্রত আর কোনো কথা ও বিষয় না তুলে বলল,
হ্যাঁ, তাহলে আসুন নিচে। হ্যাঁ, আমি ওই খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিং রুমে এসে ওদের চক্ষু ছানা বড়া। যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা, মনে হয় একসাথে 30 জন বসে খেতে পারবে। তবে অত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের মতনই সাজানো। ওরা দুজনে এসে মুখোমুখি বসতেই সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল। তারপর বসে বসে খাওয়া তদারকিও করলো। খাওয়া শেষ করে উঠতে ও বলল, হ্যাঁ, আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন। হ্যাঁ, আমি আপনাদের ওই পানিও ঢেলে দিচ্ছি। দুজনে এসে বসতে সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে। রাজ বলল, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছো আমাদের জন্য, আর থাকতে হবে না, রাত তো অনেক হলো, এবার তুমি এসো, দরকার পড়লে তোমাকে পাবো তো? হ্যাঁ 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 স্যার, পাবেন। আমি আসি তাহলে, শুভরাত্রি। সুব্রত চলে গেল। ওরা একটু করে পানীয় গ্লাসে চুমুক দিচ্ছে আর গল্প করছে। হঠাৎ অনি বলল, বুঝলে রাজ, সব ব্যবস্থা যখন করলে তখন জমিদারের নাচঘরের বাজির ব্যবস্থাটা করলে খুব মন্দ হতো না। কোনোদিন তো আর ওসব সামনে থেকে দেখার সুযোগ ঘটলো না। হুম, এটা বেড়ে বলেছ, কিন্তু আগে বললে হতো। এখন আর কি হবে? সুব্রতকে বললেই হতো। বাট ও কি এত তাড়াতাড়ি এ ব্যবস্থা করতে পারতো? মনে হয় না। আহ, ওই চম্পানাকে ওই আসতে পারতো আমাদের মনোরঞ্জনের জন্য। এই গল্পের মাঝেই হঠাৎ ঘরের আলো নিভে গেল। রাজ বলল, যাহ, লোডশেডিং। সুব্রত তো আগে বলেনি হঠাৎ হঠাৎ আলোও যেতে পারে, না হলে ওকে দিয়ে 2-3টে মানিয়ে রাখতাম। এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন একটা অনুভূতি হয়। কি হে, তোমার ভয় করছে নাকি? ঠিক ভয় নয়, তুমি সেই আগের মতোই ভীতু রয়ে গেছো, জানতাম না এটা। কথার মাঝখানে কিসের যেন শব্দ হলো ঘরের মধ্যে। অনিমেষ জিজ্ঞাসা করলো, কিসের শব্দ ওটা? কোথায় শব্দ? তুমি শুনতে পাচ্ছ না, কিন্তু আমি যে পাচ্ছি। ঘুঙুরের শব্দ। কোথায়? ওই যে, শোনো। এবার রাজও শুনতে পেলেন। অন্ধকারের মধ্যে দুজনে এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায়। খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখ সয়ে এলো, তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে আসছে, আর ওর নামার তালে তালে নুপুরের আওয়াজ উঠছে। দুজনেই চমকে উঠল। সুব্রত তো বলেছিল এ বাড়িতে কেউ থাকে না, তাহলে এই মহিলা কোথা থেকে এলো? মহিলা এগিয়ে এলো কাছে। রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞাসা করলো, এই যে, কে আপনি? কিন্তু প্রশ্ন করতে করতেই টের পেল ওর নিজের আওয়াজ অত চেষ্টার পরেও কেঁপে উঠল। মহিলা হাসি শোনা গেল। সে কি, তোমরা নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছ না? তোমায় কে ডাকলো? আমরা তোমাকে ডাকিনি। দেখেছ তো, কি নাচ দেখবে? কত্থক না আধুনিক? কি সব বলছো আজগুবি? আমরা তোমাকে চিনি না। চেনো চেনো, তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা আর বদমাইশি করা, আর তোমাদের কথা মতো না চললে তাদের হাপিস করে দেওয়া। সেই দূষিত রক্ত এখনো শরীরে বয়ে চলেছে, না হলে এতদিন পরে এ বাড়িতে এসেও নর্তকীর খোঁজ করা। সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারিনি, এবার তো আর ছাড়া যায় না। বলেই দুটো হাত এগিয়ে গেল দুজনের গলা লক্ষ্য করে। এতটাই আকস্মিক আর তাড়াতাড়ি ঘটল যে ওরা পালানোর সুযোগ পেল না। সুব্রত সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করছিল রাজ, কিন্তু গলার স্বর ফুটল না।
ওদিকে আঙ্গুলের চাপ বেড়েই চলল গড়ার উপর। দুজনের হাত ধরেও ছাড়ানো গেল না। অনি আর রাজ দুজনের কথাই আটকে গেল। দুজনে গো গো শব্দ করতে লাগলো, কিন্তু গলার ওপরে চেপে বসা হাত দুটোকে ছাড়াতে পারল না। খানিক পরে দুজনেই গড়িয়ে পড়ল মাটিতে। কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করলো পচে গলে যাওয়া দুটি দেহ। অফিসার শুধু ভাবলেন, এরা এখানে এলো কিভাবে? এতক্ষণ আপনারা শুনছিলেন সোনালী বাসুর লেখা অশরীরী। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো গল্পের সঙ্গে।